সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পর্যায় সারণীর এর আগে অনেক আলোচনা করেছি। আজকে আমি খণ্ড খণ্ড করে এস ব্লক মৌলগুলো ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান দেখাবো। এস ব্লক মৌলগুলো যথাক্রমে পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেগুলো হলো এস ব্লক মৌল। এস ব্লক কেন বলা হয়? তাদের বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনটি এস উপশক্তি স্তরে প্রবেশ করে। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলো যথাক্রমে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিনিয়াম। এবং 2 নম্বর যথাক্রমে লিথিয়ামের, এখানে হিলিয়াম এর সম্বন্ধে একটু ব্যতিক্রম আলোচনা আছে, এটা পরে আসতেছি। ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে এস ব্লক মৌল, কিন্তু ধর্মের দিক দিয়ে সে এস ব্লক মৌল ধর্ম বহন করে না। এই জন্য তাকে নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে মিল থাকাতে 18 নম্বর গ্রুপে তাদের স্থান। যৌগিকতার সম্বন্ধে বলবো। লিথিয়াম, তারপর হলো বেরিলিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম, তারপরে রুবেডিয়ামের পরে স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর ফ্রান্সিনিয়ামের পরে 2 নম্বর গ্রুপে রেডিয়াম। এই মৌলগুলো যথাক্রমে 2 নম্বর পর্যায়ের 2 নম্বর গ্রুপের মৌল। এখন আমরা যদি এভাবে তাদেরকে বর্ডার করি, এই যে বর্ডার করলাম, দিস এটা হলো 1 নম্বর পর্যায়। তোমরা জানো পর্যায় আছে 7টি, এটা হলো 2 নম্বর পর্যায়ের, যথাক্রমে 3, 4, 5 নম্বর, 6 এবং 7। এই পাশেগুলো পর্যায়ের সংখ্যা, এদিকে গ্রুপ 1 নম্বর 2 নম্বর গ্রুপ। তাহলে 1 নম্বর গ্রুপের মৌল হাইড্রোজেন এবং হিলিয়াম, তার বিন্যাসটা হবে 1s1, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে একটি ইলেকট্রন, আর এটার হবে 1s2। এই 1 মানে হলো 1 নম্বর পর্যায়ের, তাহলে এটা 2 নম্বর পর্যায়ের। এর পারমাণবিক সংখ্যা 1, 1 এর সঙ্গে 2 যোগ করলে 2টার পরে এ হলো 3, এর সঙ্গে 8 যোগ করলে হবে 11, তারপরে 19, 37, 55, 87। এদের পারমাণবিক সংখ্যাগুলো যথাক্রমে 2, 8, 8, 18, 18 এবং 32। এই ব্যবধানে এদের পর্যায়বৃত্ত ধর্মগুলো, অর্থাৎ এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো এই ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। এদেরকে এগুলো মিউজিক নাম্বার বলা হয়। যাই হোক, সেগুলো পরে আলোচনা। তাহলে এটা হলো 4, বেরিয়াম 4, পারমাণবিক সংখ্যা 12, 20, 38, 56,
এবং 88 এই হলো তাদের পর্যায়সারিত অবস্থান এবং তাদের পারমাণবিক সংখ্যা। এখন তাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন ভাবে আমরা লিখব, কিভাবে মনে রাখবো? ইলেকট্রন বিন্যাসটা মনে রাখবো আমরা, যেমন এটা 1 নম্বর পর্যায় মৌল একটি ইলেকট্রন, 1 নম্বর পর্যায় মৌল দুটি ইলেকট্রন, তাহলে অনুরূপভাবে এটা হবে 2 নম্বর পর্যায় মৌল 2s1, এটা হবে 2s2, এখন এটা হবে 3s1 3s2 বহিস্থ কক্ষপথ, বাইরে কক্ষপথটা, এর হবে 4s1 4s2, অনুরূপভাবে 5s1 এবং 5s2 বহিস্থ ইলেকট্রন গঠন, 6s1 6s2, অনুরূপভাবে 7s1 এবং 7s2। তাহলে আমরা যদি পর্যায়ের সাথে তাদের অবস্থানটা জানতে পারি এবং কোন কোন পর্যায়ে আছে এটা যদি চিহ্নিত করতে পারি, তাহলে বহিস্থ ইলেকট্রন গঠনটা আমরা লিখতে পারবো। এখন বহিস্থের পরে তারপর ইলেকট্রন গঠনটা কি হবে, যেমন এখানে 1s1 এর বাইরে আর কিছু মৌল নেই, এখানে 2s1, তাহলে অবশ্যই এর আগে যে মৌলটা আছে অবশ্যই সেটা এই একটা ইলেকট্রন বাদ দিলে তাহলে থাকে 2, তাহলে 2 হলো অবশ্যই সেটা হিলিয়াম, তাহলে হিলিয়ামের গঠন, হিলিয়ামের গঠনের পরে এই গঠনটা হবে। অনুরূপভাবে এটাও হিলিয়ামের গঠনের পরে 2s2 হবে, অর্থাৎ এখানে 2টা বাদ দিলে আর 2টা থাকে, স্যার নিশ্চয়ই হিলিয়াম। অনুরূপভাবে এখানে 11 থেকে একটা বাদ দিলে 10 অবশ্যই তাহলে নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা যেহেতু 10, তাহলে এখানেও নিয়নের গঠন, অতঃপর 3s2। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের বেলায়, পটাশিয়ামের বেলায় এখানে 19 থেকে একটি ইলেকট্রন চলে গেলে 18, তাহলে 18 অবশ্যই আর্গন, আর্গনের গঠন, অতএব ক্যালসিয়াম আর্গনের গঠন 18 অথবা 4s2। এখন রুবিডিয়াম এখানে 37, একটি ইলেকট্রন চলে গেছে 36, অবশ্যই তাহলে ক্রিপ্টন, ক্রিপ্টনের গঠন 36। অনুরূপভাবে স্ট্রনসিয়াম, ক্রিপ্টনের গঠন 36 অথবা 5s2। এখানেও তাই 55 একটা চলে গেছে, তাহলে থাকলো 54, অতএব নিশ্চয়ই এটা জ্যাননের গঠন 54, জ্যাননের গঠন 54, অতএব পরে 6s2 54 অর্থাৎ 54 আর 55, 54 আর 2 56। অনুরূপভাবে এখানে 87 একটা চলে 86, তাহলে অবশ্যই এটা হলো রেডন 86, রেডন 86, অতঃপর 7s2। তাহলে হিলিয়ামের গঠন, হিলিয়ামের গঠন আমরা জানি 1s2, এই গঠনের পর তারপরে লিথিয়ামের গঠন এবং বেরিলিয়ামের গঠন। অনুরূপভাবে নিয়নের গঠনটা আমরা জানি 10, তাহলে নিশ্চয়ই 1s2 2s2 2p6 10, অথবা সোডিয়ামের গঠন। অনুরূপভাবে আর্গনের গঠন 18, তাহলে বারবার না লিখে নিয়নের গঠন 10, অতঃপর 3s2 3p6, অর্থাৎ 10 and 8 18, অতঃপর ক্রিপ্টনের গঠন 36। এখন নিশ্চয়ই এখানে আর্গনের গঠন 18, এখন লাগে আরো 18, তাহলে 4s2
4p6 এবং 3d10, তাহলে 18 + 18 36। অনুরূপভাবে জ্যানন 54, অতএব ক্রিপ্টন 36, অতঃপর 5s2 5p6 and 4d10, 18 and 36 equal to 54. Then radon এর গঠন, অতঃপর ফ্রান্সিনিয়ামের 7s2 86, তাহলে জ্যানন 54 এর সঙ্গে লাগে 32, অতএব 6s2 6p6 5d10 and 4f14, that is 54 plus 32 is 86। এইভাবে আমরা এখন দেখতেছি এদের বহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন, তারা শক্তিশালী জারণ সংখ্যা +2, দুটি ইলেকট্রন তারা ত্যাগ করবে, এর বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন, এই শক্তিশালী জারণ সংখ্যা +1, এবং এরা যেহেতু জারিত হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অতএব জারিত হয়, এরা শক্তিশালী বিজারক পদার্থ। অ্যাস ব্লক মৌলগুলো তাদের স্থায়ী জারণ সংখ্যা +1 এবং +2, কেননা তাদের বহিস্থ কক্ষপথে একটি বা দুটি ইলেকট্রন ত্যাগ করে ওই নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায় বা গঠন লাভ করে, এই জন্য তাদের জারণ সংখ্যা যথাক্রমে +1 এবং +2, এবং তারা যেহেতু শক্তিশালী জারিত হয়, অতএব এরা শক্তিশালী বিজারক পদার্থ, অর্থাৎ এরা জারণ ক্রিয়া অংশগ্রহণ করে তাদের জারণ সংখ্যা বৃদ্ধি করে, এবং স্থায়ী জারণ সংখ্যা ওদের +1 ও +2, এবং এদের ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে দেখা গেল যে নিষ্ক্রিয় গ্যাসের গঠনের পরে তাদের গঠন। লিথিয়ামের বেলায় 2 নম্বর গ্রুপে হিলিয়ামের পরে তারপরে গঠনটা, 3 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে নিয়নের গঠনের পরে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের গঠন, 4 নম্বরে আর্গনের গঠনের পরে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের গঠন। অনুরূপভাবে রুবেডিয়াম ক্রিপ্টনের গঠনের পরে রুবেডিয়াম এবং স্ট্রনসিয়াম, অনুরূপভাবে জ্যাননের গঠনের পরে সিজিয়াম এবং বেরিয়াম, অনুরূপভাবে রেডনের গঠনের পরে ফ্রান্সিনিয়াম এবং রেডিয়াম। এইভাবে আমরা যদি বারবার চর্চা করো তোমরা, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস মনে রাখা সহজ হবে, এবং নিষ্ক্রিয় গ্যাসের গঠনগুলো মনে রাখলেই অ্যাস ব্লক মৌলগুলোর গঠন মনে রাখা অতি সহজ। এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোর গঠনগুলো শুধু মনে রাখলেই শুধু অ্যাস ব্লক না, এর পরবর্তী আমরা দেখব যে ফ্রি ব্লক মৌলগুলোর গঠন অতি সহজভাবে আমরা বাইর করতে পারবো যদি নিষ্ক্রিয় গ্যাসের গঠনগুলো আমাদের জানা থাকে। তোমাদের সকলকে ধন্যবাদ।